আচ্ছা, এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে পাসপোর্ট কি এবং এর ইতিহাস কি? এই বিষয়ে আমরা টোটাল জানবো। তো শুরুতে হচ্ছে আ পাসপোর্টটা কি? মূলত পাসপোর্ট হচ্ছে এক ধরনের ভ্রমণ নথি যেটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কান্ট্রি তাদের নাগরিকদের জন্য আ ইস্যু করে বা সরবরাহ করে। আর পাসপোর্ট আপনার প্রয়োজন হয় আপনি যদি দেশের বাইরে ভ্রমণ করতে চান, অর্থাৎ আন্তর্জাতিক যেকোনো ভ্রমণের জন্য আপনাকে আ পাসপোর্ট প্রয়োজন পড়বে। তো পাসপোর্টে কি, কি বিষয় থাকে? পাসপোর্টে মূলত আপনার নাম থাকে, আ ডেট অফ বার্থ জন্ম তারিখ থাকে, ডেট অফ প্লেস কোথায় উনি জন্মগ্রহণ করছে ওইটার স্থানের নাম থাকে, তার ছবি থাকে, তার স্বাক্ষর থাকে, সাইন। তো এইসব বিষয় আপনার একটা পাসপোর্টে থাকে। তো পাসপোর্টের ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই যে পাসপোর্টটা আসলে কিভাবে শুরু হলো? যে পাসপোর্টের নিয়ম-কানুন। এটা আপনার 450 খ্রিস্টাব্দে হিব্রু বাইবেল থেকে আ আ আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে হিব্রু বাইবেলে এই ধরনের একটা ইনফরমেশন ছিল যে আ পাসপোর্টের অনুরূপ এক ধরনের ডকুমেন্ট বা কাগজের নথি উল্লেখ পাওয়া যায় যেটা আসলে এ যাবৎকালে আমাদের সূত্রগুলোর মধ্যে অন্যতম যে আমরা প্রিভিয়াস কোনো পাসপোর্টের ইনফরমেশন আ পেলাম আরকি যে হিব্রু বাইবেল থেকে। দেন হচ্ছে আমাদের আ আ মুসলিম যে খেলাফত আন্দোলন বা খেলাফত ছিল মুসলিম যেই আপনার অটোমান সাম্রাজ্যে তো মধ্যযুগীয় ইসলামীয় খেলাফতের সময়ও আপনার এক ধরনের পাসপোর্টের নিয়ম ছিল। যদিও ওইটা পাসপোর্ট ছিল না। বাট পাসপোর্টের যে ধরনের সুবিধা পাওয়া যায় বর্তমানে, ওই ধরনের সুবিধাই তখনকার আমলে ওরা পাইতো। সেটা হচ্ছে কেমন? আপনার যারা জাকাত দিত, অর্থাৎ মুসলিমদের জন্য যারা জাকাত দিত এবং জিজিয়া কর অর্থাৎ জিজিয়া কর প্রদান করত, তাদেরকে খেলাফত বা আপনার ইসলামিক যে খেলাফত থেকে এক ধরনের একটা রসিদ দিত। আ যে এই রসিদ দিয়ে তারা ওই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারত। তো যেটা ওয়ান কাইন্ড অফ আপনার পাসপোর্টের মতোই ছিল আরকি বর্তমান যুগের। তো একদম পাসপোর্টের অনুরূপই ছিল। অর্থাৎ এ দ্বারা বোঝা যাইত যে আ ওই নাগরিকজন একটু আ জাকাত যেহেতু দিচ্ছে বা জিজিয়া কর দিচ্ছে তাহলে তারা ফিন্যান্সিয়ালি একটু আ সলভেন্ট। তো এটাই হচ্ছে আপনার পাসপোর্টের ইতিহাস। দেন হচ্ছে আমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা জাপানি পাসপোর্ট। তা জাপান সরকার ১৮৬৬ সালে ওদের ১ম পাসপোর্ট জারি করা হয়েছিল। আর এই পাসপোর্টের ছবিটা হচ্ছে এটা। দেন হচ্ছে আমরা বাংলাদেশী পাসপোর্ট যদি আমরা দেখি যে বাংলাদেশী পাসপোর্ট দেখতে কেমন হয়, বাংলাদেশী পাসপোর্টে কি, কি ইনফরমেশন থাকে। তো দেখেন এখানে আমাদের বাংলাদেশী পাসপোর্টে ফার্স্ট অফ অল পার্সোনাল ডাটা এবং ইমার্জেন্সি কনট্যাক্ট এই ২ টা ইনফরমেশন আমাদের আ ফেজে থাকে। যেই ইনফরমেশন ২ টা ফেজ আপনার পাসপোর্টের। তো ফার্স্ট পেজে কি থাকতেছে? তার নাম থাকতেছে যেমন রাব্বির হোসেন, তার ফাদারের নাম থাকে, মাদারের নাম থাকে এবং হচ্ছে স্পাউস এর নাম থাকে। যদি স্পাউস থাকে আরকি। দেন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ অ্যাজ পার এনআইডি যেহেতু এনআইডি দিয়েই মূলত পাসপোর্টের জন্য আপনি এপ্লাই করবেন। তো এনআইডি তে যে অ্যাড্রেস থাকবে ওইটাই আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে ইমার্জেন্সি কনট্যাক্ট অর্থাৎ আপনার এমন একজন পার্সনের নাম্বার দিবেন সেটা হচ্ছে যে আপনার আ ইমার্জেন্সি কনট্যাক্ট পারসন থাকবে, তার নাম থাকবে, তার রিলেশনশিপ থাকবে যে আপনি তার কি হন এবং তার অ্যাড্রেস থাকবে, টেলিফোন নাম্বার থাকবে। দেন হচ্ছে নিচে দেখেন নিচের পেজে হচ্ছে বংশগত নাম যেটাকে সারনেম বলে। দেন হচ্ছে প্রদত্ত নেম বা গিভেন নেম। তার নাম রাব্বির হোসেন তো সারনেম দিছে রাব্বির এবং গিভেন নেম দিছে হোসেইন। দেন হচ্ছে তার জাতীয়তা বাংলাদেশী, ন্যাশনালিটি। ডেট অফ বার্থ দিছে 1999 11 মে। দেন হচ্ছে তার সেক্স হবে মেল, মেল মানে এম এবং জন্মস্থান প্লেস অফ বার্থ যেটাকে বলি আমরা সাতক্ষীরা। এবং প্রদানকারী কর্তৃপক্ষ অর্থাৎ ইস্যুইং অথরিটি দেখেন ইস্যুইং অথরিটি কি লিখছে ডিআইপি/ঢাকা এটা আপনারা মনে রাখবেন কারণ অনেক সময় ভিসা অ্যাপ্লিকেশনের সময় অনেক ক্ষেত্রে আপনাকে এই ইয়েটা ফিল আপ করতে হবে যে ইস্যুইং অথরিটিটা কি সেটা হবে ডিআইপি/ঢাকা এবং পাসপোর্টের প্রদানের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকবে। যদিও এটা আমরা ডামি পাসপোর্ট তৈরি করছি এখানে অনেকগুলো ইনফরমেশন মিসিং আছে। বাট আমরা যখন ফার্দার অন্যান্য পাসপোর্ট নিয়ে কাজ করব তখন ফুল ডিটেইলস পাবেন। এখানে দেখেন ডেট অফ ইস্যু লেখা নাই। যদিও ডেট অফ ইস্যু লেখা থাকবে। আমরা জাস্ট ডামি পাসপোর্ট আপনাদের জন্য তৈরি করেছি। যাতে করে আপনারা বুঝতে পারেন যে পাসপোর্ট কেমন হয়। আর পাসপোর্টের নাম্বারটা এখানে কোনটা? পাসপোর্টের নাম্বার হচ্ছে দেখেন উপরের পেজে লিখা আছে যে BR3399284 এইটা হচ্ছে আপনার পাসপোর্টের নাম্বার। দেন হচ্ছে ই-পাসপোর্ট কত প্রকার ও কি, কি? এখানে আপনার ই-পাসপোর্ট বলতে আমরা কি বুঝি? আমরা বাংলাদেশ গভর্নমেন্ট শুরুতে আ হাতে লিখত পাসপোর্ট অর্থাৎ হাতে লিখা পাসপোর্ট ইউজ করা হইতো বাংলাদেশে। দেন হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট যেটাকে আমরা এমআরপি পাসপোর্ট বলি।
তো এমআরপি পাসপোর্ট যখন বাংলাদেশ সরকার চালু করলো, তখন সবাই সুইচ করলো যে সবকিছু যে এমআরপি হচ্ছে, এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট। দেন হচ্ছে ভেরি রিসেন্ট আপনার বাংলাদেশ সরকার এটাকে আরো আধুনিকায়ন করছে পাসপোর্টটাকে। এখন ই পাসপোর্ট ইস্যু করে। ই পাসপোর্ট ইস্যু করার পর হলে কি সুবিধা হয়েছে, আমাদের যে ইমিগ্রেন্ট, ইমিগ্রেশন নিতে আপনার দেন বোর্ডিং পাস অনেক ঝামেলা হইতো এয়ারপোর্টে, অর্থাৎ ইমিগ্রেট পার হইতে অনেক সময় লাগতো। তো এই ইমিগ্রেশনে হেল্পের জন্য ই পাসপোর্টটা বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি করছে। এটা খুবই আধুনিক একটা মডেল, পুরা ইন্টারন্যাশনালি আপনার এখন অনেকগুলা কান্ট্রি, ম্যাক্সিমাম কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি ই পাসপোর্ট ইস্যু করে। তো আমরাও এখন ই পাসপোর্টের যুগে আছি, আমাদের বর্তমান বাংলাদেশ ই পাসপোর্ট দিচ্ছে। তো ই পাসপোর্টের ফুল এব্রিভিয়েশন হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট। আর এটা হচ্ছে আপনার পাসপোর্ট, তিন ধরনের পাসপোর্ট ইস্যু করে বাংলাদেশ সরকার। একটা হচ্ছে কূটনৈতিক, আর একটা হচ্ছে দাপ্তরিক, এবং হচ্ছে নিয়মিত বা সাধারণ পাসপোর্ট বা জেনারেল পাসপোর্ট যেটাকে বলি আমরা। তো পাসপোর্টের তিনটা রং আছে। আমরা যে তিন ধরনের পাসপোর্ট বাংলাদেশ সরকার ইস্যু করে, এই তিন ধরনের পাসপোর্টের তিনটা রং দিয়ে আপনার আইডেন্টিফাই করতে করা যায় যে কোনটা কি পাসপোর্ট। তো এই তিনটা রঙের মধ্যে একটা হচ্ছে সবুজ রং, আরেকটা হচ্ছে নীল, এবং হচ্ছে লাল। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ছবিতে, একটা হচ্ছে লাল পাসপোর্ট, আরেকটা হচ্ছে সবুজ পাসপোর্ট, এবং হচ্ছে নীল কালারের পাসপোর্ট। তো এই কালার দ্বারা কি বোঝায়, অর্থাৎ কোন কালার কাদের জন্য পাসপোর্ট? তো প্রথমে হচ্ছে কাদের জন্য কোন রঙের পাসপোর্ট। তো সবুজ পাসপোর্ট, সবুজ পাসপোর্ট হচ্ছে আমরা যারা আমজনতা, অর্থাৎ জন্ম ও বৈবাহিক বা উভয় সূত্রে বাংলাদেশের যারা নাগরিক, অর্থাৎ আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, আপনি সবুজ পাসপোর্ট পাবেন। বা আপনি বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক, আপনি সবুজ পাসপোর্ট পাবেন। তো এই রঙের পাসপোর্টে বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। অর্থাৎ আপনি, এটা একদমই সাধারণ পাসপোর্ট, জেনারেল পাসপোর্ট যেটাকে বলি। তো এটা আমরা যারা সাধারণ আমজনতা নাগরিক আছি বাংলাদেশের, তারা আমরা এই পাসপোর্ট পাই। দেন হচ্ছে নীল পাসপোর্ট, ব্লু পাসপোর্ট। এই নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে, তারা যদি দেশের বাইরে ভ্রমণ করতে যায়, তো তাদের ক্ষেত্রে এই নীল পাসপোর্ট ইউজ হয়। অর্থাৎ তারা যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টের সংশ্লিষ্ট যে সরকারি অফিস আছে, ওই অফিস থেকে ওনারা একটা জিও লেটার নেয়। জিও লেটারটা হচ্ছে কি, গভর্নমেন্ট অর্ডার লেটার। অর্থাৎ সংশ্লিষ্ট সরকারি অফিস অনুমোদন দিচ্ছে ওই সরকারি কর্মকর্তাকে যে পাসপোর্ট নেয়ার জন্য বা পাসপোর্টের আবেদন করার জন্য। তো উনি গভর্নমেন্ট অর্ডার বা যেটাকে বলে জিও লেটার, এই জিও লেটার দিয়ে উনি নীল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে একজন সরকারি কর্মচারী। আর নীল পাসপোর্টধারী যারা আছে, তাদের একটা সুবিধা হচ্ছে তারা ২৭টা কান্ট্রিতে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবে। তো এই হচ্ছে নীল পাসপোর্টের ইনফরমেশন। দেন হচ্ছে লাল পাসপোর্ট, অর্থাৎ রেড পাসপোর্ট যেটাকে বলি। এটা হচ্ছে যারা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের সরকারের সাথে জড়িত, তারা হচ্ছে বিভিন্ন ডিপ্লোম্যাট যারা আর কি, তো তারা এই লাল পাসপোর্ট হোল্ড করে। তো লাল পাসপোর্টটা কারা পায়, যেমন রাষ্ট্রপ্রধান, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, দেন হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিসভার সদস্য বা মিনিস্টার, দেন হচ্ছে এমপি বা মেম্বার্স অফ পার্লামেন্ট, সংসদ সদস্য যারা, তারা, এবং তাদের স্পাউস, তাদের হতে পারে তাদের ওয়াইফ, তাদের হাজব্যান্ড, এবং যারা একদম সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আছে, এবং যেমন আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব। তো এরা হচ্ছে বাংলাদেশের আপনার এই লাল পাসপোর্ট পায়। আর লাল পাসপোর্ট যাদের আছে, তাদের আসলে বিদেশে ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পায় মূলত। আচ্ছা, তো এই হচ্ছে পাসপোর্টের টাইপস। দেন হচ্ছে আমরা কিভাবে পাসপোর্ট আবেদন করব, অর্থাৎ কয়টা ধাপ আমাদের ফলো করতে হবে। তো মূলত ৫টি ধাপ, একদমই সিম্পল প্রসেস। আপনি ঘরে বসেই এখন পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। তো প্রথমত হচ্ছে, সর্বপ্রথম আপনার নিকটস্থ পাসপোর্ট অফিস কোথায় আছে তা ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। অর্থাৎ আপনি যদি সাপোজ আপনার বাসা সাতক্ষীরাতে, আপনার দেশের বাড়ি বা জেলা সাতক্ষীরায়, তো এখন সাতক্ষীরায় পাসপোর্ট অফিস কোথায় আছে বা আদৌ আছে কিনা, তো সেটা আপনাকে জানতে হবে। তো জানার জন্য কি করতে হবে, আমাদের যে পাসপোর্টের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার জেলা ওয়াইজ পাসপোর্ট অফিসটা আছে কিনা এবং পাসপোর্ট অফিস কোথায় আছে, এটা আপনি ইনফরমেশনটা নেবেন আগে, সবার আগে। দেন হচ্ছে অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। অর্থাৎ আপনাকে কোনো ফিজিক্যালি কোথাও আসতে হবে না। আপনি বাসায় বসেই যে জায়গায় মানে জগতের যে জায়গায়, যে কোনো জায়গায় বসেই আপনি
পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফর্ম করা যায়। বাংলাদেশ গভর্নমেন্ট ওই ফ্যাসিলিটি দিয়ে রাখছে। অর্থাৎ তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। দেন হচ্ছে ধাপ 3 অর্থাৎ স্টেপ 3, এখানে আপনি পাসপোর্টের ফি প্রদান করবেন। অর্থাৎ যখন আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে, তখন আপনি পাসপোর্টের ফি প্রদান করবেন। দেন হচ্ছে ধাপ 4, সেটা হচ্ছে পাসপোর্ট অফিস ভিজিট করুন বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য। অর্থাৎ আপনি যখন পাসপোর্টের ফি প্রদান করবেন, তখন আপনাকে একটা ডেট দিবে পাসপোর্ট অফিস থেকে যে আপনি অমুক ডেটে যাবেন। ওই ডেটে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য আপনি পাসপোর্ট অফিসে ভিজিট করবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট, দেন হচ্ছে আই স্ক্যানিং, এগুলো আপনাকে করবে তখন। আর মেক শিওর আপনি যখন পাসপোর্ট অফিসে ভিজিট করবেন, তখন আপনার সাথে যাবতীয় যত রিকার্ড ডকুমেন্টস, এনআইডি থেকে শুরু করে যা যা আছে সব সাথে করে নিয়ে যাবেন। দেন হচ্ছে ধাপ 5, অর্থাৎ যখন আপনি মূলত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ফেলছেন, পাসপোর্ট ফি প্রদান করে ফেলছেন, বায়োমেট্রিকও দিয়ে দিচ্ছেন। এখন আপনার লাস্ট স্টেপ হচ্ছে আপনাকে যেদিন আপনি বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য যাবেন, তখন আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিবে পাসপোর্ট অফিস থেকে। অর্থাৎ যখন আপনি পাসপোর্ট পরে সংগ্রহ করতে যাবেন বা কালেক্ট করতে যাবেন, তখন এই ডেলিভারি স্লিপটা দিয়ে মূলত আপনাকে পাসপোর্টটা কালেক্ট করতে হবে। তো ধাপ 5 হচ্ছে এটাই, যে আপনি এনরোলমেন্টের সময় যেই ডেলিভারি স্লিপটা পাবেন, সেটি সাথে করে নিয়ে যাবেন নতুন পাসপোর্ট সংগ্রহ করার জন্য। অর্থাৎ যেদিন আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিবে, সেদিন আপনি সেই ডেলিভারি স্লিপটা নিয়ে পাসপোর্ট সংগ্রহ করবেন। এরপর হচ্ছে যে পাসপোর্ট ফর্ম পূরণের কিছু নির্দেশনা বলে যে আপনার ফর্ম ফিল আপের সময় কি কি বিষয় আপনাকে ফলো করতে হবে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে। আমি সবগুলা রিড আউট করব না, যেহেতু আমরা লেকচার শিট আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা রিড আউট করে নিবেন। আমি মেজর কিছু পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে পাসপোর্টের আবেদন অনলাইনে পূরণ করা যাবে, যেটা আমি একটু আগে বললাম যে অনলাইনে ফিল আপ করা যায়। আর সেটার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এটা www.epassport.gov.bd/landing। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নিজের জন্য হোক বা পরিবারের কারোর জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, আপনি ইয়ে করতে পারবেন, কি বলে যেটাকে, আপনার পাসপোর্ট ফিল আপ করতে পারবেন। দেন হচ্ছে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। অর্থাৎ কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হয় না। আর হচ্ছে অ্যাজ ইট ইজ পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নেরও প্রয়োজন হবে না। আর জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। অর্থাৎ দেখেন, আপনি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার কোর ডকুমেন্টটাই হচ্ছে কিন্তু আপনার এনআইডি। এনআইডি যদি না থাকে, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তো অবশ্যই থাকবে। তো এনআইডি থাকলে এনআইডি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি এনআইডি যেইভাবে ইনফরমেশন আছে, আপনার নাম যেভাবে আছে, আপনার বাবার নাম যেভাবে আছে, আপনার মায়ের নাম যেভাবে আছে, অ্যাজ ইট ইজ জন্ম পাসপোর্টের ক্ষেত্রে আপনি ওইভাবে ফিল আপ করবেন। বাংলাদেশে হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এনআইডির সাথে পাসপোর্ট মিলে না, পাসপোর্টের ইনফরমেশনের সাথে মিলে না। তো এটা হচ্ছে খুব মেজর একটা প্রবলেম। এটা যারা ভুক্তভোগী বা যারা এই ধরনের প্রবলেম ফেস করে, তারা জানে যে কতটা হ্যাসেল ফেস করতে হয়। তো এটা যাতে না হয়, আপনাদের এনআইডিতে যা আছে অ্যাজ ইট ইজ পাসপোর্টে আপনারা ওই ইনফরমেশন দিবেন। অর্থাৎ নাম যেভাবে আছে, নামের পরে যদি এমডির পরে যদি ডট থাকে, ডটও দিবেন। মানে কোনো কিছু মিস করা যাবে না। একদম হুবহু এনআইডি যেভাবে আছে ওইভাবে আপনাকে পাসপোর্টের ইনফরমেশনটা দিতে হবে। আর যাদের পাসপোর্ট এনআইডি নাই, অর্থাৎ এনআইডি হয় নাই বা এনআইডি নাই, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে? অনলাইন জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে যা যা আছে, ওই সার্টিফিকেট যেভাবে আছে হুবহু ওইভাবেই আপনি ইনফরমেশন দিয়ে পাসপোর্ট ফিল আপ করবেন। এরপর হচ্ছে কি, যে অপ্রাপ্ত বয়স্ক যারা 18 বছরের কম, অর্থাৎ যাদের আসলে এনআইডি এখনো হয় নাই। আমরা জানি যে এনআইডি 18 বছরের নিচে হয় না। তো যারা 18 বছরের নিচে কম, তারা কি করবে? তারা হচ্ছে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা এবং মাতার, অর্থাৎ পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই থাকবে। তাদের এনআইডি নাম্বারটা অবশ্যই উল্লেখ করতে হবে। এটা যখন আমরা লাইভ ফিল আপ করবো, তখন আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে বিষয়গুলা। দেন হচ্ছে আপনার কিছু ইনফরমেশন আপনাকে অবশ্যই দিতে হবে, যেমন 7 নাম্বার যেটাকে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব, প্র্যাকটিক্যালি কিছু ইনফরমেশন থাকবে যে রেড মার্ক করা, অর্থাৎ আপনার আ এই ইনফরমেশনগুলো আপনাকে দিতেই হবে। তো এগুলো হচ্ছে ফ্যাক্ট। দেন হচ্ছে আপনার কেউ যদি প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ, অর্থাৎ কেউ যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ড্রাইভার, তার জন্য আপনার এপ্লাই করে পাসপোর্টের জন্য, তাহলে তার যাবতীয় ডকুমেন্ট, ডাক্তার হলে তার একটা মেডিকেল একটা থাকবে, রেজিস্ট্রেশনের নাম্বার থাকবে, ইঞ্জিনিয়ার হলে তার একটা নাম্বার থাকবে, ড্রাইভার হলে তার ড্রাইভিং লাইসেন্স থাকবে। এইসব ইনফরমেশন চাইলে আপনি আপলোড করতে পারবেন। দেন হচ্ছে আপনার আহ
প্রথমত হচ্ছে যে পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে ২০ নাম্বার পয়েন্ট আমরা দেখি যে ২০ নাম্বার পয়েন্ট পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যদি পাসপোর্ট রি-ইস্যু করতে চান, সেক্ষেত্রে আপনার মূল পাসপোর্ট যদি পুরনো পাসপোর্ট থাকে, সেই পাসপোর্ট আপনাকে প্রদর্শন করতে হবে। দেন হচ্ছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন বা দাখিল করতে হবে। অর্থাৎ দেখেন আমাদের অনেকেরই পাসপোর্ট হারিয়ে যায় বা পাসপোর্ট চুরি হয়ে যায় বা বাসা চেঞ্জ করতে গিয়ে অনেকের পাসপোর্ট হারিয়ে যায়। তো তাদের ক্ষেত্রে কি করবে তারা? তো মূলত যখনই আপনার পাসপোর্টটা হারাবে, আপনার পাসপোর্টটা যখন আপনার হারাবে, তখন আপনার মূল যে আপনার সংশ্লিষ্ট যে থানা, অর্থাৎ আপনার নিকটস্থ পুলিশ ইয়েতে গিয়ে আপনার একটা জিডি করতে হবে, যেটাকে জেনারেল ডায়েরি বলে বা সাধারণ ডায়েরি। যে আপনার পাসপোর্টটা হারিয়ে গিয়েছে, আপনি একটা জিডি করতেছেন। তো এই জিডির কপিটা নিয়ে মূলত আপনার আ ইয়ে করতে হবে, আপনার যেই সংশ্লিষ্ট যেই পাসপোর্ট অফিস, সেখানে গিয়ে এই জিডি কপিটা দাখিল করতে হবে যে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে, আমার এখন নতুন একটা পাসপোর্ট দরকার। তো এটা খুবই ম্যান্ডেটরি। আর ৬ বছরের বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে, যাদের বয়স ৬ বছরের নিচে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে 3 সাইজের ল্যাব প্রিন্ট ছবি দাখিল করতে হবে, যেটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ গ্রে ব্যাকগ্রাউন্ডের 3 সাইজের ছবি লাগবে। আর লাস্ট হচ্ছে ২৩ নাম্বার পয়েন্ট। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। যেটা আমি একটু আগে বললাম যে আপনার অবশ্যই পাসপোর্ট হারিয়ে গেলে আপনাকে জিডি করতেই হবে। দেন হচ্ছে জিডির কপি নিয়ে মূলত নতুন পাসপোর্টের জন্য আপনি এপ্লাই করবেন। এই হচ্ছে পাসপোর্টের আপনার ফর্ম পূরণের নির্দেশনাবলী। দেন হচ্ছে ই-পাসপোর্ট ফি, অর্থাৎ পাসপোর্ট করতে কেমন খরচ হয়, কত টাকা লাগে? তো ১ম এ আমি বলি যে আপনি ই-পাসপোর্ট যখন ফর্ম ফিল আপটা করবেন, ফর্ম ফিল আপের পরপরই কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনাকে কোনো ফিজিক্যালি কোথাও যেতে হবে না। আপনি বাসায় বসে ফর্ম ফিল আপ করবেন, বাসায় বসেই পেমেন্টটা দিতে পারবেন। তো পেমেন্টটা কিভাবে দিবেন? পেমেন্টটা অনলাইনে পেমেন্ট করা যায়। বাংলাদেশ সরকার উনাদের নিজস্ব পেমেন্ট গেটওয়েতে অনলাইনে পেমেন্ট নেয় পাসপোর্টের ফি। তো সেটা কি ক্ষেত্রে? কোন আ চ্যানেলে পেমেন্ট নিচ্ছে তারা? যেমন বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড, এই ধরনের পেমেন্ট চ্যানেলে আপনি সাথেই ফর্ম ফিল আপ করার পরপরই আপনি পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন। আর বিকাশ, নগদ, রকেট এগুলাকে আপনার এমএফএস বলে, যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। তো এই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের দ্বারা আপনি অনলাইনে বাসায় বসেই পেমেন্টটা করে দিতে পারবেন। এছাড়াও যদি আপনি ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে আমরা ব্যাংকের কিছু লিস্ট দিয়ে দিয়েছি, যারা পাসপোর্টের ফি নিচ্ছে, বা সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক, যেমন ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক। এরা হচ্ছে আপনার পাসপোর্টের যে আবেদন ফি, ওটা জমা নেয়, যেটা হচ্ছে অফলাইনে আরকি। বাট আমি বলব আপনাদের যেটা আপনার যেখানে সুবিধা, আপনি অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন ইনস্ট্যান্ট। আর যদি ফিজিক্যালিও ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে ব্যাংকে গিয়েও করতে পারবেন। ইটস আপ টু ইউ, আপনি কিভাবে পেমেন্ট করবেন। দেন হচ্ছে পাসপোর্টের ভেরিয়েশন, যে আসলে কত ধরনের পাসপোর্টের ভেরিয়েশন হয়। যেমন দেখেন যে পাসপোর্ট আপনি যখন আবেদন করবেন, তখন আপনাকে ডেলিভারি টাইমস চুজ করতে বলবে। আপনি কত তাড়াতাড়ি পাসপোর্টটা চাচ্ছেন আপনার হাতে এসে পৌঁছুক। তো ১ম হচ্ছে ৩ ধরনের ডেলিভারি ওরা শিডিউল মেইনটেইন করে। যেটা হচ্ছে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, সুপার এক্সপ্রেস ডেলিভারি। অর্থাৎ আপনি কত তাড়াতাড়ি পাসপোর্ট হাতে পেতে চাচ্ছেন। রেগুলার ডেলিভারি হচ্ছে 21 ডেজ। অর্থাৎ ২১ দিনের মধ্যে আপনি আ পাবেন পাসপোর্ট। এটা হচ্ছে রেগুলার ডেলিভারি। মানে অ্যাজ ইট ইজ। এক্সপ্রেস ডেলিভারি, যে আপনার একটু তাড়াতাড়ি প্রয়োজন। যে আপনি পাসপোর্টটা খুব একটু আর্লি চাচ্ছেন। তো সেক্ষেত্রে কি 10 ডেজ। অর্থাৎ ১০ দিনের মধ্যে পাসপোর্ট অফিস আপনাকে পাসপোর্ট ডেলিভারি করবে। আরেকটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, যেটা হচ্ছে খুবই র‍্যাপিড কার্যক্রম, যে আপনার আর্জেন্ট পাসপোর্ট দরকার। তো সেটা হচ্ছে কি 2 ডেজ, অনলি 2 ডেজ সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আপনি পাসপোর্টটা পাবেন। তো এক্ষেত্রে এনশিওর করবেন যে, আমরা সবাই জানি পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। তো সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আগেই থেকে থাকে, তাহলে ২ দিনের মধ্যেই আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। এখন আসেন যে নাম্বার অফ ফেজেস, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা যেটাকে বলি আমরা, মানে পেজেসের ক্ষেত্রে পাসপোর্ট ২ ধরনের হয়। একটা হচ্ছে ৪৮ পেজ, আর একটা হচ্ছে ৬৬ পেজ। অর্থাৎ ৪৮ পেজের পাসপোর্টের ফি একরকম, ৬৬ পেজের ফি একরকম। অনেকে আছে বাংলাদেশ থেকে অনেক মানে র‍্যান্ডম প্লাই করে। মানে কন্টিনিউ দেশের বাইরে এপ্লাই করে। তো তাদের ক্ষেত্রে আসলে একটু বেশি পেজ সংখ্যার প্রয়োজন হয়। কারণ যেহেতু তাদের ভিসা অতিরিক্ত আ আ পাসপোর্টে লেগে থাকে। তো
সেক্ষেত্রে আপনার 64 পেজের পাসপোর্ট তারা নেয় যারা র‍্যান্ডম কন্টিনিউয়াস ফ্লাই করে। আর যারা একটু কম ফ্লাই করে তারা 48 পেজের পাসপোর্ট নিতে পারে। দেন হচ্ছে পাসপোর্ট টাইপস, ইয়ার্স অফ ভ্যালিডিটি অর্থাৎ পাসপোর্টের ভ্যালিডিটি কত বছরের জন্য আপনি নিবেন। অর্থাৎ আপনি যে পাসপোর্টটা এখন নিচ্ছেন এটা কত বছরের জন্য নিতে যাচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশ সরকার ২ ধরনের পাসপোর্ট দিচ্ছে ইয়ার্স অফ ভ্যালিডিটির আন্ডারে। সেটা হচ্ছে ৫ বছর এবং ১০ বছর। অর্থাৎ আপনি ৫ বছরের জন্য পাসপোর্ট নিতে পারেন বা ১০ বছরের জন্য পাসপোর্ট নিতে পারেন। অর্থাৎ আপনি ৫ বছরের জন্য নিলে আপনি যদি এখন ২০২৪ সালে পাসপোর্টের জন্য এপ্লাই করেন, আপনার এটার মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত। আর যদি ১০ বছরের জন্য নেন, আপনি যদি ২০২৪ সালে এখন এপ্লাই করেন, আ দেন এটার ভ্যালিডিটি থাকবে ২০৩৪ সাল পর্যন্ত, অর্থাৎ ১০ বছর পর্যন্ত। ১০ বছর আগে আপনার পাসপোর্ট আ আবেদন করা লাগবে না নতুন পাসপোর্টের জন্য। আনটিল যদি আপনার ফেজ সংখ্যা ফিল আপ না হয়ে যায়। দেন হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফি কেমন দেখেন। পাসপোর্ট উইথ 48 পেজেস অ্যান্ড 5 ইয়ার্স ভ্যালিডিটি অর্থাৎ 48 পেজের পাসপোর্ট আপনি যদি ৫ বছরের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনার রেগুলার ডেলিভারি যদি নিতে চান সেক্ষেত্রে ফি হবে ৪,০২৫ টাকা। যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান ৬,৩২৫। আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ৮,৬২৫ টাকা। ঠিক সেম ১০ বছরের জন্য ৪৮ পেজের, রেগুলার ডেলিভারিতে ৫,৭৫০, এক্সপ্রেস ডেলিভারিতে ৮,০৫০ এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১০,৩৫০। এখন আসেন যে এতক্ষণ আমরা দেখছি যে ৪৮ পেজের পাসপোর্ট। এখন হচ্ছে 64 পেজ অর্থাৎ ৬৪ পেজের পাসপোর্ট ৫ বছরের জন্য যদি আপনি নিতে চান সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি ৬,৩২৫, এক্সপ্রেস ডেলিভারি ৮,৬২৫ এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি ১২,০৭৫। ঠিক সেম ৬৬ পেজের পাসপোর্ট আপনি যদি ১০ বছরের জন্য নিতে চান সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি চার্জ হচ্ছে ৮,০৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারি চার্জ ১০,৩৫০ এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি ১৩,৮০০ টাকা। এই হচ্ছে মূলত পাসপোর্টের ফি। আপনার ফেজ সংখ্যা এবং ইয়ার্স অফ ভ্যালিডিটি এবং ডেলিভারি এই ৩ টা ক্যাটেগরি ওয়াইজ আপনার পাসপোর্টের ফি হচ্ছে এমন। এটা অনেক সময় ডে বাই ডে চেঞ্জও হতে পারে। তো আপনারা আপডেটেড যেই কস্টিংটা দেখার জন্য অবশ্যই পাসপোর্টের বাংলাদেশ গভর্নমেন্টের পাসপোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট ওখানে ভিজিট করবেন। যদি কখনো সামহাউ বাংলাদেশ গভর্নমেন্ট পাসপোর্টের ফি চেঞ্জ করে বা বাড়ায় বা কমায় আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এখন হচ্ছে ই-পাসপোর্ট অনলাইনে ফর্ম পূরণ। অর্থাৎ একটা লাইভ আপনাকে একটা এনআইডি দেয়া হলো যে আপনাকে বলা হলো যে এইটা হচ্ছে একটা এনআইডি। এই এনআইডি দিয়ে তুমি আমাকে তোমার পাসপোর্টের জন্য এপ্লাই করে দেখাও। তো এটাই আমরা এখন দেখাবো। সেটা হচ্ছে একটা এনআইডি আমাদের হাতে আছে। ওই এনআইডি দিয়ে আমরা একটা লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো আপনাদেরকে যে পাসপোর্ট কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করে। আচ্ছা, এখন আমরা ফর্ম ফিল আপ করে ফেললাম। ফর্ম ফিল আপ করে ফেলার পর এখন আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আবেদনপত্র যখন জমা দিব তখন কি, কি কাগজপত্র আমাদের লাগবে। তো প্রথমত হচ্ছে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি থাকবে যেটা আমরা মেইলে পেলাম। দেন হচ্ছে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার। দেন হচ্ছে পেমেন্ট স্লিপ এবং হচ্ছে পূর্ববর্তী পাসপোর্ট এবং দাতাবেজের প্রিন্ট কপি যদি থাকে। যেহেতু উনার নাই এবং ফ্রেশ পাসপোর্ট তাহলে এটা লাগবে না। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এনওসি লেটার যেহেতু আমরা যার জন্য এপ্লাই করছি সে কোনো সরকারি চাকরিজীবী না তার ক্ষেত্রে এটা লাগবে না বা যে কেউ যদি সরকারি চাকরিজীবী হয় তার ক্ষেত্রে জিও অর্ডার এবং এনওসি লেটার প্রয়োজন হবে এবং তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যেহেতু আমরা একদমই প্রেস পাসপোর্ট প্রেস এনআইডি দিয়ে আমরা ফার্স্ট অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না এবং আবেদনপত্রের প্রিন্ট কপি যেটা আপনার প্রিন্ট করে নেবেন সেটা আপনি সাথে করে নিয়ে যাবেন। এখন হচ্ছে পাসপোর্ট আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন কিভাবে। অর্থাৎ আপনি পাসপোর্ট আবেদন করছেন, এখন এটার কি অবস্থা, অর্থাৎ স্ট্যাটাসটা কি, এটা কোন পর্যায়ে আছে, সেটা আপনি কিভাবে চেক করবেন। এইটা হচ্ছে অ্যাড্রেস বাংলাদেশ গভর্নমেন্টেরই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের চেকের জন্য। যে চেক কিভাবে করবেন, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে যে পেজে নিয়ে আসছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন আইডি যে থাকবে বা অ্যাপ্লিকেশন আইডি যে আমরা পাবো ওইটা দিব এবং অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি যেটা ওইটা দিব। দেন হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ যার জন্য আমরা অ্যাপ্লাই করলাম তার ডেট অফ বার্থটা দিব। দিলে আমরা এই ক্যাপচাটা ক্লিক করব আই এম হিউম্যান। দেন যে চেক দিলেই আমরা দেখতে পাবো যে ওইটার আবেদনের অবস্থান কি, যে কোন পর্যায়ে আছে পাসপোর্ট। তো এই হচ্ছে আমাদের পাসপোর্টের যাবতীয় ডিটেলস আজকের ক্লাস।
তো এর পরবর্তী ক্লাসে আমরা ভিসা নিয়ে জানবো।